আজকে একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আগেকার ক্যান্ডেলগুলোর তুলনায় বর্তমান ক্যান্ডেলে সেই স্ট্রেংথটা কতখানি আছে সেটা বোঝানোর চেষ্টা করে। এটা মেনলি মোমেন্টাম ইন্ডিকেটর, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে স্টকের বা ইন্ডেক্সের এখন মোমেন্টাম আসবে নাকি আসবে না, ডাউন সাইডে মোমেন্টাম আসবে না আপ সাইডে মোমেন্টাম আসবে। এই জিনিসগুলো আমরা আরএসআই থেকে বুঝতে পারি। তাহলে প্রথমে আরএসআই এর সেটিংসটা আমরা দেখে নিই। যেমন আমার এখানে আরএসআই লাগানো আছে, এখানে আরএসআই 14 পিরিয়ডে লাগানো আছে, মানে ডিফল্ট যেটা আছে সেটাই লাগানো আছে। এবার এখানে দেখুন, আমি যদি সেটিংসটা খুলি তাহলে দেখতে পাবেন লেন্থ 14। এবার এখানে ওপরের দিকে আছে 70, অর্থাৎ এই যে লাল ডট ডট দাগটা দেখতে পাচ্ছেন এটা 70, মিডিলেরটা 50 আর নিচেরটা 30। এটাই স্বাভাবিক সেটিংস থাকে। তো সাধারণত আমাদের যখন কোনো প্রাইস 70-র ওপরে চলে যায়, অর্থাৎ এই লাল দাগের উপরে যখন চলে যাবে, ঠিক এরকম যখন চলে যাবে, তখন আমরা বলতে পারি যে স্টকটা বা অ্যাসেট ক্লাসটা ওভারব্রট হয়েছে। আবার যখন এরকম নিচের দিকে চলে আসবে 30-র নিচে, তখন ওভারসোল্ড। ওভারবট মানে এখানে অতিরিক্ত পরিমাণে কেনা হয়েছে, তার মানে এখানে এখন প্রাইসটা কমে যেতে পারে। ওভারবট মানে ওভারসোল্ড মানে কি, এখানে অতিরিক্ত পরিমাণে বিক্রি হয়ে আছে বা শর্ট পজিশন তৈরি হয়ে আছে। তো এখান থেকে এবার মার্কেটটা রিভার্স করতে পারে বা অ্যাসেট ক্লাসের দামটা উপর দিকে উঠতে পারে। এরকম একটা প্রচলিত ধারণা সাধারণত আমাদের আছে। তাহলে আমরা সেগুলোই দেখব যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দিয়ে আমরা ঠিক কিভাবে কাজ করতে পারি বা মার্কেটকে আমরা কেমন করে এটার সাহায্যে আরো ভালোভাবে বুঝতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করা হবে। মোটামুটি যদি দেখা যায় এই 50 লেভেলটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা একটা অসিলেটর। অসিলেট করে কত থেকে 0 থেকে 100 পর্যন্ত। তার মানে 50টা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, মিড পয়েন্ট। তো সাধারণত এই মিড পয়েন্টের নিচে যদি আমাদের আরএসআই থাকে, আরএসআই বলতে এই বেগুনি কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, রেখাটা দেখতে পাচ্ছেন, এটা আরএসআই। আর তার 9 EM এ, এই ব্লু কালারটা তার 9 EM এ লাগানো আছে। তাহলে মোটামুটি বোঝা যায় যে এই যে 50 নিচে যদি থাকে, তার মানে আমাদের ওই স্টকটাতে বা ওই অ্যাসেট ক্লাসে তেমন একটা মোমেন্টাম নেই, এটা আরো উইক হতে পারে। যদি 50-র উপরে যায় তাহলে কি মোমেন্টাম বাড়তে পারে। যেমন এখানে যদি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি যে যখনই আমাদের কি হয়েছিল, এই যে 50-র উপরে গিয়েছে, দেখুন এখান থেকে মোমেন্টাম এসছে, এখানে 50-র উপরে গিয়েছে, মোমেন্টাম এসছে। আবার যখন 50-র নিচে নামছে, এইগুলো জায়গাতে যেমন 50-র নিচে নেমেছে, এখানে যেমন 50-র নিচে নেমেছে, এখানে একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি, এখানে 50-র নিচে নেমেছে, এখান থেকে একটা ডাউনফল দেখতে পেয়েছি, এখানে 50-র নিচে নেমেছে, এখান থেকে তো একটা বড় ডাউনফল আমরা দেখতে পেয়েছি, তাই কি না? এখানেও যেমন 50-র উপরে উঠেছে, এখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পেয়েছি, এখানে আবার শেষের দিকে এই জায়গাটাতে উঠেছে, এখানেও কিন্তু আমরা একটা পুলব্যাক দেখতে পেয়েছি, মানে উপর দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পেয়েছি। ঠিক 50-র নিচে সেম জিনিসগুলো ঘটেছে, ঠিক আছে? 50-র নিচে সেম জিনিসগুলো ঘটেছে। তাহলে তো আর অন্য কিছু দরকারই নেই, মোটামুটি
রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দিয়েই আমরা সবকিছু করে নিতে পারি বা বুঝে নিতে পারি। তো হিসাবটা অতটা সোজা না, যাই হোক, জোকস এপার্ট। তাহলে বিশেষ করে আমরা যারা সুইং ট্রেডিং করি তারা অবশ্যই যখন কোনো স্টক নেবেন তখন এই ইন্ডেক্স মানে আরএসআইটাকে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটাকে 50-র উপরে দেখবেন যে সেটা 50-র উপরে যাচ্ছে কিনা। কেননা 50-র উপরে গেলে সেই স্টকটার মোমেন্টাম আসবে, অর্থাৎ প্রাইস অ্যাপ্রিসিয়েশন তাড়াতাড়ি হবে, আপনি যে টাকাটা লগ্নি করেছেন তার প্রফিট খুব কম সময়ের মধ্যে আসার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যদি নিচের দিকে থাকে তাহলে কি হবে, সে নিচের দিকে আরো চলে আসতে পারে, মানে দামের উইকনেসটা বাড়তে পারে, বা যদি উপর দিকেই যায় তাহলে কিভাবে যাবে সেটা হচ্ছে একটা ব্যাপার। দেখা গেল এখানে যদি দীর্ঘদিন এই 50 to 30-র ভেতরে থাকে তাহলে কিন্তু আপনাদের স্টকের মোমেন্টাম ভালো মতো আসবে না, অর্থাৎ ওখানে হয়তো আপনি প্রফিট পাবেন কিন্তু প্রফিটের জন্য আপনাকে ওয়েট করে থাকতে হতে পারে। এটা হচ্ছে মেন বিষয়। যদিও এখানটা এবার যদি আমরা উইকলিতে দেখি, সেটা যদি উইকলিতে হয় তাহলে কিন্তু আরো ভালো। যখন আপনি উইকলিতে দেখবেন, সুইং এর ক্ষেত্রে উইকলিতে মিনিমাম দেখবেন যে এখানে মোমেন্টামটা ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ 50-র উপরে যাচ্ছে কিনা। তাছাড়া কি হবে, ধরে নিন এখানে যেমন আমাদের 50-র নিচে আছে, উদাহরণ হিসেবে যদি বলি আমরা যে এখন আমাদের নিফটি 50-র উইকলি আরএসআই 50-র নিচে আছে, এখানে রিডিং কত দেখাচ্ছে 47.42, মানে 47.42। কিন্তু এখানে আমরা যদি ডেইলিতে দেখি, ডেইলিতে কিন্তু আমাদের 50-র ওপরে আছে, তবুও দেখুন এখানে আমরা কিন্তু কোনো রকম ভাবে কোনো মোমেন্টাম পাচ্ছি না। এই একই এরিয়াতেই কিন্তু প্রাইসটা কি করছে, কনসলিডেট করছে, দুদিকেই চলছে, কখনো উপরে চলছে কখনো নিচে চলছে, দুদিকেই আমাদের স্টপ লস হিট হচ্ছে, তাই কি না? এইটাই যদি আমাদের উইকলি বেসিসে যদি 50-র উপরে চলে আসে তখন দেখবেন যে এখান থেকে আমাদের নিফটি ইন্ডেক্সে আমাদের কিন্তু খুব ভালো একটা মোমেন্টাম আমরা পেতে শুরু করব। যেমন এই জিনিসটা ঘটেছিল কোথায়, নিফটি ব্যাংকে। নিফটি ব্যাংক ইন্ডেক্সে যদি আমরা দেখি তাহলে দেখুন যেমন এটা ডেইলি বেসিসে ওপরে আছে 50-র ওপরে, তেমন উইকলি বেসিসে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে 50-র উপরে এসছে, ঠিক আছে? যার জন্যই কিন্তু আমরা খুব ভালো মোমেন্টাম আমরা ইতে পেয়েছি, ব্যাংক নিফটিতে পেয়েছি। কিন্তু নিফটিতে কেন পাচ্ছি না, তার কারণ হচ্ছে যে নিফটির উইকলি বেসিসে আরএসআই এখনো 50-র নিচে। এবার অনেক সময় হয় কি যে আমরা সাধারণত ভাবি যে একটা স্টক পড়ছে, ধরে নিন একটা স্টক পড়ে যাচ্ছে, এইভাবে নিচের দিকে পড়ছে, আমরা সাধারণত যারা রিটেলার থাকি এই স্টকটার দাম যদি এখানে 1000 টাকা হয়, সেই স্টকটা যখন 800-তে আসবে বা 700-তে আসবে বা 600-তে আসবে তখন আমাদের কি মনে হবে যে 1000 টাকার স্টক আর আমরা কত নিচে আসবে আর কোথায় আমরা কিনব, এই বিষয়টা কিন্তু আমরা আরএসআই দিয়ে কিন্তু সলভ করতে পারি। যেমন এই যে আগেরটুকু যেটুকু বোঝালাম, মানে যেটুকু বললাম আমি 50-র উপরে বা 50-র নিচে, এই বিষয়টা একটা পার্ট চলে গেল। এবার এখন আসছে যে যখন আমাদের
কি করতে হবে, কোনো প্রাইস নিচের দিকে পড়ছে, তখন আমরা সাধারণত ভাবি যে 1000 টাকার দামের যে শেয়ারটা সেটা তো নিচের দিকে আসছে। তাহলে এই নিচের দিকে আস্তে আস্তে দাম হলো কত, 800, 700, 600, এবার আরো কত নিচে পড়বে। এই আরো কত নিচে পড়বে বলে এই যে সামান্য সামান্য পুলব্যাকগুলো যখন ঘটতে থাকে, কারণ স্টক তো এরকম স্ট্রেট পড়ে যাবে না, এরকম ঢেউ খেলানো ধাপে ধাপে পড়বে। যাই এবং যে এখান থেকে হয়তো স্টকটা উপর দিকে উঠে যাবে, তাতে দাম 700, 600, 500 এরকম ধীরে ধীরে নিচের দিকে আরএসআই আমাদেরকে খুব হেল্প করতে পারে যে একটা একটা ডাইভারজেন্স যদি আপনি, তাহলে স্টক কত নিচে আসলে ধরা উচিত সেটাও আপনি বুঝতে পারবেন। যেমন ধরে নিন, ডাইভারজেন্স মানে সাধারণত কি, ডাইভারজেন্স মানে বিপরীতমুখী গতি। তাহলে এখানে বিপরীতমুখী গতি বলতে আমরা কি বোঝাতে চাইছি বা কি বুঝতে পারছি? বিপরীতমুখী গতি কার? একটা হচ্ছে প্রাইস এবং আরএসআই, এই দুটোর বিপরীতমুখী গতি। অর্থাৎ বিপরীতমুখী গতি হলে কেমন হবে? ধরুন প্রাইস এরকম উপরে উঠছে, আরএসআই নিচে নামছে। তাহলে এটা যখন উপরে উঠছে আর এটা যখন নিচে নামছে, দুদিকেই চলে যাচ্ছে, এইটাকে আমরা বলছি যে ডাইভারজেন্স। বা প্রাইস নিচে নামছে, আরএসআই উপরে উঠছে, এটাও ডাইভারজেন্স। কারণ এ উপরে উঠছে, এ নিচে নামছে, বিপরীতমুখী গতি। তো এই বিপরীতমুখী গতি দেখে আমরা কিন্তু প্রাইসকে চেজ করতে পারি, অর্থাৎ ধরতে পারি। আমার ভিডিওতে একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন আরএসআই ডাইভারজেন্সটা নিয়ে বলার জন্য, যার জন্য আজকে এই ভিডিওটা ওনার জন্য আমি তৈরি করছি। করে বা আরএসআই ডাইভারজেন্স বলতে আমরা কি বুঝি? যেমন আমি বললাম যে প্রাইস এবং আরএসআই এর যে ডাইভারজেন্স, সেটাকে আমরা আরএসআই ডাইভারজেন্স হিসেবে বলি। এটা আমরা সাধারণত বলে থাকি যে আরএসআই রেগুলার ডাইভারজেন্স, ঠিক আছে, রেগুলার পজিটিভ ডাইভারজেন্স অর নেগেটিভ ডাইভারজেন্স। তাহলে পজিটিভ ডাইভারজেন্স কোনটা? যখন কিনা প্রাইস নিচের দিকে পড়বে, এটা প্রাইস, এটা আরএসআই। প্রাইস যখন নিচের দিকে পড়বে, আরএসআই যখন উপর দিকে উঠবে, তখন এটা রেগুলার পজিটিভ ডাইভারজেন্স। আর যখন প্রাইস উপর দিকে যাবে আর আরএসআই নিচের দিকে নামবে, তখন এটা আরএসআই এবং প্রাইসের রেগুলার নেগেটিভ ডাইভারজেন্স। এছাড়াও দুটো ডাইভারজেন্স আছে, হিডেন ডাইভারজেন্স আছে। তো হিডেন নিয়ে এখন আমরা আলোচনা করছি না, আমরা রেগুলার ডাইভারজেন্স নিয়ে আলোচনা করছি, যেটা সচরাচর আমরা চার্টগুলো দেখতে পাই। তাহলে এখানে আমরা প্রাইস যখন এরকম হবে, যখন এই ঘটনাটা ঘটবে, আরএসআই এর যখন এরকম আমরা দেখব যে ডাইভারজেন্স ঘটছে, তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নেব যে এই স্টকটাকে আমরা কিনতে পারি কি পারি না। চলুন সেটা এবার দেখা যাক। ধরে নিন কোন একটা স্টক এভাবে নিচের দিকে পড়ছে, তাহলে স্বাভাবিক আরএসআই যেহেতু অসিলেট করে, তাহলে আরএসআইও অসিলেট করতে করতে এরকম নিচের দিকে আসবে। প্রাইস যেহেতু পড়ছে, অর্থাৎ প্রাইসের স্ট্রেংথ কমে যাচ্ছে, তো আরএসআইও নিচের দিকে আসবে, এটাই স্বাভাবিক। তাহলে এইরকম আস্তে আস্তে যখন আরএসআইটা ফার্স্ট টাইম 30 নিচে আসবে, কি বললাম, 30 নিচে, মানে ওভার সোল্ড জোনের নিচে আসবে, 30 নিচে আসতে হবে এইভাবে।
তখন এই স্টকটা আমাদের কি ওয়াচ লিস্টে আমরা অ্যাড করতে পারি। ওয়াচ লিস্টে অ্যাড করে রাখলে পরবর্তীতে ডাইভারজেন্স হলে আমরা সেটাকে বুঝতে পারবো, এবং এটা এটা প্রতিনিয়ত আমাদেরকে তখন দেখতে হবে। যখন এইভাবে নিচের দিকে এলো, এখান থেকে প্রাইস কি করবে, একটা যদি মুভ দেয় তখন আরএসআই উপর দিকে উঠবে স্বাভাবিক। কিন্তু এখানে আবার কি করবে, যেমন এই লোয়ার লো তৈরি করছিল, প্রাইস কি করবে, আবার একটা নিউ লো তৈরি করবে, অর্থাৎ এই যে লোটা তৈরি করেছিল সেই লোটাকে ভাঙবে। কিন্তু আরএসআই এখানে লো ভাঙবে না। আরএসআই কি করবে, যে প্রিভিয়াস যে লোটা ছিল সে লোয়ের ওপরে থাকবে। ঠিক এরকম আমরা দেখতে পাবো। তাহলে কি হচ্ছে, এখানে দেখুন প্রাইস কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। আরএসআই কোন দিকে যাচ্ছে, উপর দিকে। তাহলে হলো কি না বিপরীত গতি। এই বিপরীতমুখী গতি যখন হবে তখন আমরা ভাবতে পারি যে এই স্টকটা আমরা কিনতে পারি। কিন্তু কেনার কিছু ক্রাইটেরিয়া আছে। কেনার ক্রাইটেরিয়া কি, যখন এই সেকেন্ড বটমটা তৈরি হবে, অর্থাৎ নিচের যে বটমটা তৈরি হলো, সেই বটমটা মাস্ট বি কোনো প্রিভিয়াস সাপোর্ট জোনে হতে হবে। প্রিভিয়াস সাপোর্ট জোন। প্রিভিয়াস সাপোর্টে হতে হবে, এবং এই সেকেন্ড বটমে পজিটিভ কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে দিতে হবে। পজিটিভ মানে রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন। এবার রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে আমরা কি বলতে পারি, যেমন বুলিশ হারামি, বা আমাদের এঙ্গলফিন, তারপরে মর্নিং স্টার, বা পিয়ার্সিং লাইন, এইরকম ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমাদের এখানে তৈরি হয়, তার কনফার্মেশনে আমরা এখানে ট্রেডটা নিতে পারি। তাহলে এবার আমরা একটু চার্টে দেখব যে এই জিনিসগুলো সত্যি ঘটে কিনা বা নেওয়া যায় কিনা। যদি আপনি এটা খুঁজে পান তাহলে দেখবেন যে অনেক লোতে গিয়ে আপনি একেবারে শুরুয়াত যে ইয়েটা হচ্ছে, মানে রিভার্সাল হচ্ছে, ঠিক সেই জায়গার কাছাকাছি থেকে আপনি স্টকটা বাই করতে পারবেন। এবার ধরে নিন এমনও হতে পারে যে যে কোনো আমরা স্ট্র্যাটেজি ইউজ করি, সেই স্ট্র্যাটেজি 100% কখনোই নয়, এর মধ্যে কিন্তু স্টপ লস হতে পারে। কিন্তু এইখানে একটা সুবিধার বিষয়টা কি আছে, এখানে যখন স্টপ লস হবে সেই স্টপ লসটা হবে ছোট, রেওয়ার্ডটা হবে অনেক বড়। অর্থাৎ আমাদের আর থাকবে ভীষণ ভালো, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও ভীষণ ভালো থাকবে। তো এইটাকে আমরা একটু দেখতে পারি। তাহলে চলুন আমরা চার্টে দেখি। প্রথমে এখানে আমি রিলায়েন্সের চার্ট নিচ্ছি। রিলায়েন্সের চার্টে এটা আমরা দেখতে পেয়েছিলাম, দেখুন এখানে আমি ভলিউমটাকে অমিট করে দিচ্ছি। এখানে এই যে জায়গাটা তৈরি হয়েছে, চার্টটা কি করছিল, এরকম ভাবে নিচের দিকে পড়ছিল, পড়তে পড়তে এই জায়গাটাতে এসে আমাদের এই লোটা যখন তৈরি করে, এই প্রাইসের এই লো এর সঙ্গে সঙ্গে এখানে আমাদের আরএসআই 30 নিচে আসে। তাহলে আমাদের এটা এখন কি হলো, ওভারসোল্ড জোনে ঢুকে গেছে। এবার আমাদের কি হলো, এটাকে আমাদের ওয়াচ লিস্টে এলো। কিন্তু আরএসআই ডাইভারজেন্সের কন্ডিশন কি, যে সেকেন্ড আর একটা লো হতে হবে। এবার ধরে নিন এখানে আমরা যদি ওভারসোল্ড, শুধুমাত্র ওভারসোল্ড জোন দেখে কিনি, তাহলে হ্যাঁ কিছুটা প্রফিট অবশ্যই পাবো, অস্বীকার করার জায়গা নেই, কিছুটা প্রফিট এখানে আমাদের দিয়েছে। কিন্তু এটা কিন্তু তারপরে এই লোটাকেও কেটে দিয়েছে, সেটাও কিন্তু একটা বোঝার ব্যাপার। তাহলে এখানে দেখুন একটা কি করেছে,
প্রাইস উপর দিকে গিয়েছে, এখানে আরএসআইও তার সঙ্গে উপর দিকে গিয়েছে, যাওয়ার পরে আবার ঘুরে এসে নতুন একটা লো এখানে তৈরি করেছে। কিন্তু এই সময়ের লোটা মানে সেকেন্ড বটমের যে লো, অর্থাৎ এই বটমের যে লো প্রাইস ওয়াইজ সেটা কিন্তু আগের প্রিভিয়াস লো এর চাইতে নিচের দিকে, মানে নতুন লোয়ার লো তৈরি করেছে এটা। কিন্তু আরএসআই এ হায়ার লো তৈরি করেছে। এবার আরএসআই এর আগেরকার রিডিং কত ছিল? আগেকার রিডিং ছিল, এইখানে যদি আমরা অন করে দিই দেখবেন যে এই জায়গাটাতে দেখা যাবে, এই জায়গাটাতে আরএসআই এর এইখানে ছিল আরএসআই এখানে ছিল 29.30, আর পরের বটমে কত ছিল? 31.5। তার মানে আগেকার লোয়ের চাইতে এই লোটা ওপরে, কিন্তু প্রাইস ওয়াইজ লোটা নিচে। এবার এটা সেকেন্ড বটম করেছে। এবার সেকেন্ড ক্রাইটেরিয়া কি, যে এই যে সেকেন্ড বটম যেটা হবে সেটা অবশ্যই কি করতে হবে, কোনো না কোনো প্রিভিয়াস সাপোর্টেই হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস ওয়াইজ এইটা আমাদের কাছে একবার এখান থেকে প্রাইস ঘুরে গিয়েছিল, বা এই এরিয়াটাতে দেখুন, এই এরিয়াটাতে প্রাইস এখান থেকে রিভার্স করেছে, বারবার এখান থেকে রিভার্স করেছে। শেষের দিকে যদি আমরা যাই তাহলে এইটা প্রিভিয়াস একটা হাই ছিল, সেখান থেকে প্রাইস নিচে এসে এখানে ব্রেকআউট হয়েছে, তার রিটেস্ট হয়েছে, এবং তারপরে প্রাইস আবার উপরে গিয়েছে, এবং এই জোনটার কাছাকাছি যতবারই এসছে সেখান থেকে প্রাইস ওপর দিকে গিয়েছে। তো এটা একটা প্রিভিয়াস সাপোর্ট আমরা বলতেই পারি, এখানে তো বটেই। তো এই প্রিভিয়াস সাপোর্টের পরে তাহলে আমাদের এখানে কি তৈরি করেছে, একটা লং ডে বুলিশ লং ডে ক্যান্ডেল একটা তৈরি করেছে। তাহলে এই বুলিশ লং ডে মানে এখানে আমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছি যে এখানে বাইং প্রেসার আছে এবং প্রচুর বায়ার এখানে বাই করেছে। তো এইখানে যদি কোনো প্যাটার্ন এটা আমরা পাচ্ছি না, এই জায়গাটাতে আমরা বলতে পারি যে মোটামুটি এর উপরে গিয়েছে এবং এটা রিটেস্ট মানে ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে এর উপরে আমরা কিনতে পারি। তারপরে দেখুন এর নিচে আমাদের স্টপ লস হবে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ভীষণ ভালো একটা মুভ পেয়েছি, ভীষণ ভালো একটা মুভ কিন্তু আমাদেরকে দিয়েছে। তাহলে আরএসআই ডাইভারজেন্স দেখে আমরা কিন্তু এইভাবে কিনতে পারি। আবার এখানে সেকেন্ড উদাহরণটা আমাদের কাছে ইনফির এটা যেমন আমরা দেখালাম যে এখানে বাইং এর জন্য, মানে রিলায়েন্স আমরা দেখালাম বাইং এর জন্য, যে এখানে বাইং কিভাবে করতে পারবো, অর্থাৎ কোনো স্টক ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং একদম লোয়ে আরএসআই ডাইভারজেন্স দেখে আমরা কিভাবে ধরবো। তেমনি কোন একটা স্টক ওপর দিকে উঠছে, এটা পজিটিভ ডাইভারজেন্স আমরা বলতে পারি, কিন্তু কোন একটা স্টক উঠছে সেখানে নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে, তাহলে কোন স্টক যদি আমাদের কেনা থাকে সেই স্টকটা কিভাবে প্রফিট বুকিং করব, বা যদি আমরা সেটা এফোর স্টক হয় তাহলে সেখানে আমরা কিভাবে শর্ট করতে পারি। এখানে দেখুন স্টকটা এই জায়গাগুলোতে কনসলিডেট করে ধীরে ধীরে উপরে যাচ্ছে, গিয়ে কি করেছিল, এইখানে যে আরএসআই যে রিডিংটা আছে সেটা দেখুন 75.21, অর্থাৎ 75-এর বেশি, মানে ওভারসোল্ড জোনে ঢুকে গেছে, মানে 70-এর বেশি আছে। এইখানে যে হাইটা ছিল তার চাইতে হাইটা এখানে উঁচু, মানে প্রাইসের নতুন হাই করেছে। কিন্তু এই প্রাইসের নতুন হাই করার সময় এর আরএসআই কত ছিল? মাত্র 53.62, অর্থাৎ আরএসআই এর এইভাবে একটা ডাইভারজেন্স দেখা গিয়েছে, মানে প্রাইস উপর দিকে কিন্তু আরএসআই নিচের দিকে। তাহলে এখানে আমাদের কি দেখতে হবে,
এখানে দেখুন মোটামুটি একটা মারবুজু মানে ব্ল্যাক মারবুজু টাইপের একটা ক্যান্ডেল তৈরি করেছে। তো অবভিয়াসলি যখন এরকম একটা বুলিশ মানে সরি বেয়ারিশ একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হবে, তার নিচে আমাদের শর্ট হবে। এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তাহলে গ্যাপ ডাউন ওপেন হলে আমরা কি করতে পারি, যে এত বড় গ্যাপ ডাউনের পরে এখানে শর্ট করা একটু মুশকিল, তাহলে আমাদের কি একটুখানি ওয়েট করতে হবে। হয় আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে দেখবো, নয়তো 15 মিনিটের ক্যান্ডেলে দেখবো। 15 মিনিট একটু রিস্কি হয়ে যায়, কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেলের যদি তার লোটা ভেঙে যায়, তো সেখান থেকে আমরা কি করতে পারি, একটা ডাউন সাইডে ট্রেড নিতে পারি। তো এখানে দেখুন কত সুন্দরভাবে ডাউন সাইডে কিন্তু একটা র্যালি আরএসআই মানে ইনফি দিয়েছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু আরএসআই ডাইভারজেন্সের ক্ষেত্রে দেখতে পারি। আশা করি আরএসআই ডাইভারজেন্স আপনাদের মোটামুটি ডেলি বেসিসে যে ক্যান্ডেলগুলো হয় বা চার্টগুলো হয় সেগুলোতে আমি বোঝাতে পেরেছি। এরকম অনেক উদাহরণ আছে, আপনারা একটু খুঁজে দেখবেন। এটা কিন্তু শুধু যে ডেলি ক্যান্ডেল বেসিসে হবে বা মান্থলি ক্যান্ডেল বেসিসে হবে বা উইকলি ক্যান্ডেল বেসিসে হবে এরকম বিষয় নয়, এটা যে কোনো টাইম ফ্রেমের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ক্রাইটেরিয়াগুলো ঠিক রাখতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া কি, যে যখন পজিটিভ ডাইভারজেন্স দেখব, তাহলে নিচে যেতে যেতে যখন আমাদের আরএসআই 30-এর নিচে যাবে, সেইখানে আমাদের স্টকটা ওয়াচ লিস্টে আসবে। তার সেকেন্ড আরেকবার নিউ লো তৈরি হবে বা সেকেন্ড বটম তৈরি হবে, লোয়ার লো করবে। সেইখানে কিন্তু এই সেকেন্ড যে বটমটা তৈরি হবে সেটা অবশ্যই প্রিভিয়াস কোনো সাপোর্ট জোনে তৈরি হতে হবে, এবং সেইখানে যদি আমরা পজিটিভ কিছু দেখি সেখান থেকে আমরা বাই করতে পারি। আমাদের এখানে রিস্ক অন রিওয়ার্ড মোটামুটি 1:3 to 1:4। নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রেও তাই দেখতে পারি, যে কোনো একটা স্টক ধরা আছে বা কোনো একটা স্টক উপরে উঠছে, সেইটা যেখানে মানে যখন ওভারসোল্ড জোনে চলে যাবে, অর্থাৎ আরএসআই ওভারসোল্ড জোনে চলে যাবে দেখাবে, এবং তারপরে যখন একটা হাই করবে, পরবর্তীতে যে হাই করবে, সে হাইয়ের সময় দেখব যে এই জায়গাটাতে অবশ্যই পরের হাইটা কোন একটা রেজিস্ট্যান্ট জোনে হতে হবে। তো সেখান থেকে যদি নেগেটিভ কিছু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই বা রিভার্সাল প্যাটার্ন পাই, এখানে রিভার্সাল প্যাটার্ন ক্যান্ডেলস্টিকে আমরা কি পাবো, তাহলে বেয়ারিশ হারামি বা বেয়ারিশ এঙ্গলফিন বা শুটিং স্টার বা ইভিনিং স্টার, এগুলো আমরা দেখতে পারি। তো এইখানে কি আমাদের রেজিস্ট্যান্ট ছিল, সেটা আমরা একটু একবার দেখে নিই। এত কথা বলার মধ্যে ওটা ভুলে গিয়েছি। এইখানে দেখুন যে এইখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট ছিল, এইখানেও সাপোর্ট ছিল, তারপরে যখন ভেঙে যায় তখন এখানে বারবার এটাকে টেস্ট করার পরে নিচে নেমেছে। তার মানে এটা আগেকার এইখানে যখন সাপোর্ট ছিল, প্রাইস যখন এর নিচে এলো, এইটা এখন রেজিস্ট্যান্ট। তাহলে রেজিস্ট্যান্ট হলে ঠিক এই জিনিসটা ঘটার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি 1 ঘন্টার একটা ক্যান্ডেলে দেখি, 1 ঘন্টার চার্টে দেখুন, রিসেন্টলি চার্টে সেটা ঘটেছিল আমাদের কোটাক মহিন্দ্রা ব্যাংকে এই 414 এই লেভেলটা আমাদের কাছে একটা রেজিস্ট্যান্ট ছিল। এখান থেকে দেখুন এই একটা জোন এই রেজিস্ট্যান্টের নিচে করেছিল, তার ব্রেকআউট রিটেস্ট, তারপরে আবার গিয়েছিল এখানে রিটেস্ট করেছে, তারপরে এটাকে ভেঙেছে, আবার টেস্ট করে প্রাইস নিচের দিকে এসছে। এখানে যদি প্রিভিয়াস দিকে যদি দেখা যায়, তাহলে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্টের জায়গা ছিল। তো প্রাইস যেহেতু নিচের দিকে চলে এসছে, তার মানে এই জোনটা এখন রেজিস্ট্যান্ট জোন। তো এইখানে আমরা কি দেখছি, যে এটা হচ্ছে 15ই জুন যখন এই হাইটা করে, তখন আমাদের আরএসআই এর রিডিং ছিল মোটামুটি 80.4, তার মানে 80। ওভারসোল্ড জোন তো বটেই। এখানেও আমরা দেখছি যে সেকেন্ড একটা হাই করেছে, মানে এই হাইয়ের উপরে একটা হাই, সেটা আমাদের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্ট জোন ছিল সেখানে, কিন্তু এখানকার আরএসআই রিডিং ছিল 73.89।
অর্থাৎ প্রিভিয়াস আরএসআই চাইতে এটা নিচে। তার মানে এখানে যদি আমরা নেগেটিভ কিছু দেখি, তো এখান থেকে আমরা সেল করতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা, এটা শুটিং স্টার ঠিক বলা যাবে না, মানে আরেকটু যদি উইক্সটা বড় হতো তাহলে ইয়ে করা যেত। তো এখানে বডি দুটোকেই কিন্তু এটা এনগলফ করে ফেলেছে এবং এটা একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। তো এর নিচে দুটো আমরা দেখতে পাচ্ছি ডোজি টাইপের, তো এর নিচে আমাদের সেলিং হতেই পারে। তো যাই হোক, এটা আমাদের গ্যাপ ডাউন ওপেন করেছে। গ্যাপ ডাউনে ওপেনে আমি যা বললাম যে এখানে 15 মিনিট বা 1 আওয়ারের দেখে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি, বা যদি আমাদের প্রিভিয়াসে যদি কেনা থাকে, আগে যদি কেনা থাকে, তাহলে আমরা প্রফিট বুকিং করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, আশা করি Yeah.